নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। খোয়াই মহকুমার অন্তর্গত চাম্পাহাওড় থানাকে ভাগ করে নতুন আরও একটি থানা স্থাপনের জন্য বিধানসভায় দাবি উত্থাপন করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বিরোধী দলনেতার প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চাম্পাহাওড় থানা এলাকায় পরিসংখ্যা তুলে ধরে বলেন, একটি থানাকে বিভক্ত করে নতুন থানা স্থাপনের ক্ষেত্রে ওই থানা এলাকার অপরাধের সংখ্যা পর্যালোচনা করা হয়, অর্থাৎ অপরাধের উপর নির্ভর করে নতুন থানা স্থাপন করা হয়। তবে চাম্পাহাওড় থানাকে ভাগ করে নতুন আরও একটি থানা স্থাপনের দাবিটি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা ও রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সোমবার বিধানসভায় একটি প্রস্তাব পাশ করানো হয়। এদিন বিধানসভায় প্রস্তাবিত উত্থাপন করেন বিধায়ক কিশোর বর্মন। তিনি বলেন, রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্ত মানব জাতির কাছে ধর্মীয় সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের কঠোর অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। শ্রদ্ধা, মূল্যবোধ ভারতের মূল ভিত্তি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্র ধর্ম অনুসরণ করে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দেশকে নিষ্ঠার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টায় দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম জন্মভূমিতে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে রাম মন্দিরের দ্বার সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাই ত্রিপুরা বিধানসভা দেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। ত্রিপুরা পুলিশের টাইপ এ কোয়ার্টার রয়েছে 877টি, টাইপ বি কোয়ার্টার রয়েছে 1501টি এবং টাইপ সি কোয়ার্টার রয়েছে 388টি। সোমবার অর্থাৎ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন বিধায়ক রামু দাসের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, এই কোয়ার্টারগুলি প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত সংস্কার করা হয়। বিগত 2 বছরে টাইপ এ 11টি, টাইপ বি 34টি এবং টাইপ সি 2টি কোয়ার্টার সংস্কার করা হয়েছে। ইতিমধ্যে টাইপ এ 21টি, টাইপ বি 15টি এবং টাইপ সি 14টি কোয়ার্টার সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংখ্যা যথাক্রমে 377, 1501 এবং 380। প্রস্তুত উক্ত কোয়ার্টারগুলো মেনটেন্স করার কোনো পরিকল্পনা সরকারের আছে। উক্ত কোয়ার্টারগুলির প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে মেনটেন্স করা হয়ে থাকে। প্রস্তুতি যদি থাকে তবে পুলিশ রিজার্ভ অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলো মেনটেন্সের কাজ কবে নাগাদ করা হবে বলে আশা করা। উত্তর হচ্ছে, পুলিশ রিজার্ভ অন্তর্গত পুলিশ কোয়ার্টারগুলি মেনটেন্সের কাজ একটি চলমান প্রক্রিয়া বা প্রয়োজনের ভিত্তিতে নিয়মিত রূপে করা হয়। বিগত 2 বছরে 11টি টাইপ 1, 34টি টাইপ 2 এবং 2টি টাইপ 3 স্টাফ কোয়ার্টারের মেরামতের কাজ অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে আরও 21টি টাইপ 1, 15টি টাইপ 2 এবং 14টি টাইপ 3 কোয়ার্টারের প্রয়োজনীয় সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। স্বামীর পর গৃহবধূকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ তুলে থানার দ্বারস্থ গৃহবধূ। ঘটনা এয়ারপোর্ট থানাধীন বৈশ্যপাড়া এলাকায়। গৃহবধূর স্বামীর নাম সন্তোষ দাস এবং গৃহবধূর নাম রুমা বৌদ্ধ দাস। স্বামী নিখোঁজ হওয়ার পর এবার গৃহবধূ ও তার 2 সন্তানকে গায়েব করে নেওয়ার হুমকি দিল দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দাবি, তাদের বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য। শেষ পর্যন্ত গৃহবধূ প্রাণ রক্ষার করার জন্য বাপের বাড়িতে আশ্রয় নেয়। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার কারণে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি করেন তার স্বামীকে খুঁজে বের করে দেওয়ার জন্য, যাতে অভিযুক্তদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। ঘটনা এয়ারপোর্ট থানাধীন বৈশ্যপাড়া এলাকায়। গৃহবধূর স্বামীর নাম সন্তোষ দাস। গৃহবধূর অভিযোগ, বিগত বছর 23 আগস্ট তার স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর অপহরণ মামলা করা হয়েছিল বিমল কৃষ্ণ দেব, চন্দন চক্রবর্তী, জয়দীপ বেলি, প্রীতম মালাকার, সঞ্জীব চক্রবর্তী, হিমাদ্রি সাহার বিরুদ্ধে। গৃহবধূ রুমা বৈদ্য দাসের অভিযোগ, তার স্বামীকে নিখোঁজ করেছে এই অভিযুক্তরা। এখন পিস্তল উঁচিয়ে গোটা পরিবারকে গায়েব করে দেবে বলে হুমকি দিচ্ছে।
গত 28 ফেব্রুয়ারি এবং গত 2রা মার্চ গৃহবধূর বাড়ি থেকে বের হওয়ার পর হুমকি দিয়েছে। বিকি নামে এক যুবক মারুতি গাড়ি নিয়ে এসে এখন পর্যন্ত দুবার হুমকি দিয়েছে। তার সাথে থাকে তার স্বামীর অপহরণ করার পেছনে যারা জড়িত তারা। বর্তমানে প্রাণ রক্ষার জন্য গান্ধীগ্রাম স্থিত বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে গৃহবধূ। আরও জানান, এখন পর্যন্ত থানায় 20 থেকে 22 বার এসেছেন। পুলিশের দুর্বলতার কারণে তার স্বামীকে ফিরে পাচ্ছে না এবং অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে। মূল অভিযুক্ত দুর্গা প্রসন্ন দেব। তাকে আটক করলে সমস্ত রহস্য বের হয়ে আসবে বলে অভিমত গৃহবধূর ভাইয়ের। গৃহবধূ এদিন পুলিশেরও দুর্বলতার অভিযোগ তুলে জানান, অভিযুক্তদের সাথে জড়িত হয়েছে থানার কিছু পুলিশ কর্মী, যার কারণে তারা অভিযুক্তদের আটক করেছে না বলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আমার স্বামীরা যেহেতু নিখোঁজ করছে, নিখোঁজ করার পরে তারা নামে কেস দিছে, কেস দিবার তারা কেস উড়ান লেগে আমার অনেক কিছু করতেছে। আমি পুরা মেয়ে আমি স্কুলে হতেছি না, মাসে হতেছি না, এমন তারা আমার উঠতে ফেটে লাগছে আমার কিসে তারা কিতা পাইছে আমার বাড়ি মতো পিস্তল দেখা বিকি দুর্গা দেব, এরপর আছে সঞ্জীব চক্রবর্তী, এরপর আছে সঞ্জীব আরেকজন আছে নাম দিলে গেছি না কয়েকবার এসেছি, আমরা কোনো প্রমাণ পাইছি না। থানার কাছে আমি মানে চাই মানে এসপির কাছে আমার সাহায্য করে, মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রার্থনা করি যারা আমার সাহায্য করে। আমরা ছেলে মেয়ের আমার মেরে লাগবো, আমরা বাড়ির মধ্যে ঘুম পালাইয়া এমনকি পিস্তল লই আমরা বয় দেখাইতে দিলা পিস্তল সহকারে লইয়ে। আমি প্রার্থনা করি মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমারে সাহায্য করে তারা এর দূরে স্যারের কাছে আবেদন যাতে আমার বোন জামাইরা যে নিখোঁজ করছে তারা অতি সত্তরে অ্যারেস্ট করে, তারা অ্যারেস্ট করলে আমার বোন জামাই কোন জায়গাতে আছে সব বাইরে দেবো, তারা অ্যারেস্ট করে যাতে। আর যে বোন জামাইরা নিখোঁজ করছে এর নাম হচ্ছে দুর্গা প্রসন্ন দেব, কুশাবাজার বাড়ি। সে অ্যারেস্ট করলে সব কিছু বাইরে দেবো। মেইন এওই আমার বোন জামাইরা নিখোঁজ করছে, না মাইরা লাগছে না কাটটা লাগছে না কিতা করছে এওই জানে। আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে আবেদন করতেছি স্যার দাদা এরা যাতে ইয়ে করে আর দাদা আমরা যে সুস্থ বিচার যাতে পাই। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। শান্তন টিভি। অবশেষে যাত্রাপুর থানার পুলিশ অভিযুক্ত স্বামী সঞ্জয় দাসকে জালে তুলতে সক্ষম হল। অভিযুক্ত সঞ্জয় দাসের বিরুদ্ধে অভিযোগ স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পেছনে দায়ী তিনি। ঘটনার বিবরণে জানা যায়, গত 29 জানুয়ারি স্বামীর মারধরে গুরুতর আহত হয়েছিল পলি রানী বণিক। তারপর বাপের বাড়ির লোকজনরা তাকে চিকিৎসা করায়, কিন্তু স্বামীর মারধরে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থতার ভুগছিল গৃহবধূ। চিকিৎসায় সাড়া দিয়ে উঠছিল না, মাথা ব্যথায় ছটফট করত প্রায়ই। গৃহবধূর পিতা আরও জানান, গৃহবধূর বাপের বাড়ি যাত্রাপুর থানার উত্তর মহেশপুর স্কুলটিলা এলাকায়। গৃহবধূ একটি 2.5 বছরের সন্তান রয়েছে। স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশ দুর্বল ধারায় মামলা রুজু করে, সুষ্ঠু তদন্ত হয়নি। এদিকে গৃহবধূকে মামলা প্রত্যাহার করার জন্য তার স্বামী হুমকি দিতে থাকে। শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে গত 29 ফেব্রুয়ারি আত্মহত্যার পথ বেছে নেয় অভিযুক্ত সঞ্জয় দাসের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সঞ্জয় দাস পলাতক ছিল। অবশেষে পুলিশ তাকে জালে তুলেছে। গৃহবধূর পিতা উনি আমাদের কাছে একটা এফআইআর করেন। এফআইআরে জানা যাচ্ছে যে গত 4 বছর আগে ওনার সাথে বর্ণারায়ণের সাথে বিয়ে দেওয়া হয়। বর্ণারায়ণ অঞ্জন দাসের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ে তারা 2-3 মাসে প্রথম 2-3 মাস ভালোই ছিল। তারপর থেকে ওর স্বামী সবসময় সেভারাল টাইমস ফিজিক্যালি এবং মেন্টাল টর্চার করতো। তারা মাঝখানে বেশ কয়েকবার গ্রাম্য সালিসি তার চেষ্টা করেছে, কিন্তু সে তার ফিজিক্যালি টর্চার অব্যাহত রাখে। তো 29 জানুয়ারি, যেটা উনি জানালেন 29 জানুয়ারি আবার তারা টর্চার করেছে। টর্চার করার পরে সে মহিলা বধূ হোপলেস হয়ে এসে বাপের বাড়ি ছিল এখানে কাঠলাই পঞ্চায়েতের স্কুলটিলা এলাকাতে ওর বাপের বাড়ি, ওখানে নিয়েছিল। তো মাঝখানে যে অভিযোগ 1 মাসের মধ্যে যে 1 মাস যে এখানে ছিল, 1 মাসের মধ্যে তার স্বামী অভিযুক্ত স্বামী সে কখনো একবারও ফোন করেনি। মহিলা ফোন করার চেষ্টা থাকলেও ফোন করেনি। সবচেয়ে বড় দুঃখজনক সেটা 3 বছরের ছেলে শিশু আছে, শিশু দেখার জন্য একবার আসেনি, মরে চলবে। তো লাস্টে সে হোপলেস হয়ে 29 ফেব্রুয়ারি দুপুরবেলা ফাঁসি দিয়েছে। আমরা ব্যাপারটা খুব সিরিয়াস নিয়েছি, একদম ভিডিওগ্রাফি করে প্রপার পোস্টমর্টম করেছি। আসামি খবরটা পাওয়ার পর আসামি পলাতক হয়ে গেছিল। আমরা বিভিন্ন জায়গায় প্রচণ্ডভাবে চতুর্দিকে আমরা রেড করেছি। ফাইনালি আজকে ভোররাত্রে আমার ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ
ওকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে নিয়েছে, আমরা তাকে কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা সিরিয়াসলি ব্যাপারটা দেখছি। খোয়াইয়ের নাবালিকা বেআইনি বিয়ে আটকে দিল জেলা চাইল্ড প্রোডাকশন ইউনিট। পরে নাবালিকাকে জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। ঘটনা সোমবার খোয়াই থানাধীন পূর্ব গণকি এলাকায়। বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতে এদিন জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের কর্মীরা খোয়াইয়ের পূর্ব গণকি এলাকায় নাবালিকা মেয়েটির বাড়িতে যায়। নাবালিকার বাড়িতে বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলে খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত হন চাইল্ড প্রোটেকশন ইউনিটের লোকজন। তখনই নাবালিকা মেয়েটি সহ বাড়ির লোকজনদের সাথে আলোচনায় চাইল্ড প্রোটেকশন ইউনিটের কর্মীরা তাদের এ মর্মে বোঝাতে সক্ষম হয় 18 বছর বয়স হওয়ার আগে কোনো নাবালিকা বিয়ে দেওয়া নিয়মনীতির নির্দেশিকা অনুসারে মোটেই আইনসিদ্ধ নয়। এরপরে নাবালিকা মেয়েটির বিয়ে বাতিল করে দেয় সংশ্লিষ্ট পরিবারের লোকজনরা। চাইল্ড প্রোটেকশন ইউনিটের লোকজন নাবালিকা মেয়েটিকে বাড়ি থেকে জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা কার্যালয়ের নিয়ে এসে তাকে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেন। এদিনের অভিযানে ছিলেন জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা বিভাগের উপ অধিকর্তা সুজিত দাস, মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর জোপেশ দেববর্মা ও খোয়াই মহিলা থানার পুলিশ। আসলে এসডিএম অফিস থেকে আমাদের খোয়াই এসডিএম অফিস থেকে ডিসিএম আমাকে ফোন করেন যে একটা চাইল্ড ম্যারেজ সংগঠিত হচ্ছে পাশাপাশি কোথাও। ডিএম অফিস থেকে খবর এসেছে, ডিএম ম্যাডামের কাছে খবর গেছিলো। তখন ডিএম অফিস থেকে এটা এসডিএম অফিসের ম্যাডামের কাছে খবর গেছে। তখন থেকে এসডিএম ম্যাডাম নির্দেশ দিয়েছেন যে এখানে চাইল্ড ম্যারেজটা স্টপ করার জন্য। তখন ডিসিএম সাহেব সহ আমি সহ আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং খোয়াই ওমেন পিএসের স্টাফ সহ আমরা কর্মস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে আজকেই বিয়ে। তো আমরা পুলিশ সহ এবং আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সহ আমি সহ এবং ডিসিএম সাহেব সহ আমরা সবাই মিলে কথাবার্তা বলি। কথাবার্তা বলার পর চাইল্ড ম্যারেজটা বন্ধ করানো গেছে। আমরা বিয়ের বাবার সঙ্গে ধর্মনগর কলেজ রোড থেকে চুরি হলো বাইকের নম্বর TR05E7969। পরবর্তী সময় বাইকের মালিক মিহির সিনহা ধর্মনগর থানায় একটি চুরির মামলা দায়ের করে। তার বাড়ি কালাছড়া এলাকায়। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে। মিহির সিনহা। কি হয়েছে আজকে আমার ওই কলেজ রোডের সামনে থেকে বাইকটা চুরি হয়েছে। কি বাইক আছিল? S125। কত নাম্বার? TR05E7967। কোন জায়গা থেকে কইল? কলেজ রোডের সেকেন্ড গেট থেকে, শনি মন্দিরের সামনে। তোমার বাসা কোন জায়গাতে? আমার বাসা নদিয়া কালাছড়া। আমার পুলিশে কমপ্লেন করছে না? কয়টা নাগাদ হইব চুরি হয়েছে? একটা আইডিয়া? 8:30 8:40 আজকে। সামান্য বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারপিটে আহত 3 জন। ঘটনা কমলাসাগর বিধানসভার কমলাসাগর মিয়াপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সামান্য কোনো একটি বিষয়কে কেন্দ্র করে লিটন এবং হানিফ মিয়ার মধ্যে তর্ক বিতর্ক হয়, তাও আবার মোবাইল ফোনের মধ্যে। কিন্তু একটা সময় মোবাইলের মধ্যে বিতর্ক হওয়ার পর শেষ পর্যন্ত সে মারপিট করায় দোকানের মধ্যে। এতে আহত হয় 3 জন। বর্তমানে 3 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়াতে মধুপুর হাসপাতাল থেকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। পরবর্তী সময়ে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে মধুপুর থানায় অভিযুক্ত 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুর বেলা সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে লিটন মিয়া এবং হানিফের মধ্যে তর্ক বিতর্ক হয় মোবাইলের মধ্যে। কিন্তু মোবাইলে তর্ক বিতর্ক হওয়ার পর হানিফ মিয়া উত্তেজিত হয়ে লিটন মিয়াকে মারধর শুরু করলে আত্মরক্ষার জন্য ছুটে আসে কাজল মিয়ার দোকানে। কিন্তু শেষ পর্যন্ত হানিফ মিয়া উত্তেজিত হয়ে তার কয়েকজন ভাই এবং শ্যালককে নিয়ে লিটন মিয়ার উপর আক্রমণ চালায়। এমন সময় লিটন মিয়াকে বাঁচাতে গেলে আক্রান্ত হয় কাজল মিয়া এবং শফিক মিয়া। একটা সময় পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করে। হানিফ মিয়ার বাড়ির পক্ষ থেকে কুদ্দুস মিয়া, হারুন বাদশাহ, হিরুন বাদশাহ, নিমুল বাদশাহ এবং হানিফ মিয়ার শ্যালক ইমন মিয়া ধারালো অস্ত্র এবং লাঠি দিয়ে লিটন মিয়া, কাজল মিয়া এবং শহীদ মিয়ার উপর আক্রমণ চালায়, যার পরিপ্রেক্ষিতে লিটন মিয়া এবং কাজল মিয়ার মাথা ফেটে যায়, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরবর্তী সময়ে ছুটে আসে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় হাপানিয়া হাসপাতালে তাদের রেফার করা হয়।
সামান্য একটু কথা কাটাকাটি আর কি তার ভিতরে কিতা নিয়ে জানে। আমি যে গেলাম কিতা করার পরে তার ভাইটাই লইয়া সব ভাই আসে আমার বাইরে এনে পিঠ তো ধরছে পরে যাকে এনে মানুষ টানুষ সিল্লা পাল্লার ভিতরে মানুষ জমা গেছে গা জমার পরে এনে মানাই টানাই দিছে তার হতে তার ভাইটাই লয়ে গেছে গা আমার ভাই পাই। তো বিকালে আমার ভাই দোকানও গেছে মাঠের থেকে দৌড়ায় তার দোকানও নিয়ে হালাইয়া তার বাইরে লিয়া 3-4 জন মিললা মাথা মোথা ফাটাইয়া কামড়াইয়া কুমড়াইয়া অবস্থা খুব খারাপ। কে করছে? হানিফ মিয়া, হিরণ বাদশা, তারপরে নিমল বিশ্বাস, কুদ্দুস। তো মূলত এটা না মানে বামফ্রন্টের দাপটে 25 বছর গ্রামডারা জ্বালাই লিছে সোজা হিসাব গ্রামডারে মানে আমার মুখে তা বলার উত্তর ভাষা নাই যে ঝগড়া লাগছে দেখি না বামফ্রন্টের দাপটে 25 বছর সুইসা গাইছে এখন গিয়া আবার নতুন করে নয়টা বিজেপি হয়েছে এখন চাইতেছে আবার এটা চালাইয়া খাইতো। তো মানুষ তো মনে করে জ্বালার থেকে বঞ্চিত। আপনারা কি তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? থানাত মধুপুর পিএসে আমি একটা অভিযোগ করছি। তো আমি চাই মধুপুর ওসি আমার আশ্বাস দিয়েছে যে এই পদক্ষেপ নিব। তো ওসির আশ্বাসের উপর নির্ভর করতেছি। লিটনের লোকে কি লিয়ে ঝগড়া হয়েছে না হয়েছে আমরা জানি না। আমরা দোকানে বসে রয়েছি, দোকানের উপরে রাধানগরের মানুষ, আমরা দোকানের প্রায় 20-30 জন, এই হানিফ মিয়া নানাও আছে, মানিক মিয়া, অনেক মানুষ বয়ে রয়েছে। এমনি দেখি দোকান আমরা চাটা খাইতেছে একটা বেলকা আছে মাছাটার ভিতরে, এমনি দিয়ে লিটনের বাড়ির থেকে দূরে আনতেছে 5-6 জনে, এরা সব ভাই। তারপর এনে দোকানে ঢোকাইছে, আমরা সবাই বেরমেট দিছি। দোকানের ভিতরে ঢুকিয়া যে আমরা পারছে এর কাছে লাড়ি মোটামুটি লাড়ি লইছে, যে আমরা পারছে উড়া দুরা ফিরতেছে। পরে দোকানের ভিতরে ঢুকিয়া দোকান মুকান ভাঙ্গা ক্যাশ মেশ বেড়া বোরা রাখছে না, মাথা মুতা ফাড়াইয়া আমার ছোট ভাইয়ের মারছে। কজন মারছে? মারছে 3 জন, 2 জনের মারছে, আমার মারছে, আমার গেঞ্জির থেকে কারা মারছে? কাজল মেয়ের মারছে, লিটন মেয়ের মারছে। গত 1 মার্চ ও 2 মার্চ থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় এডিসি এলাকায় এডিসি প্রশাসনের তরফে বিভিন্ন বিদ্যালয় সহ অন্যান্য দপ্তর ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এ ছুটি ঘোষণা করার সাথে সাথে এডিসি প্রশাসন জানিয়েছে যেসব স্কুলে বোর্ড পরীক্ষা চলছে সে স্কুলগুলি ছুটির আওতায় আসবে না। আজ চন্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও দেখা গেল সকল ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষা দিতে এসেছে এবং নির্দিষ্ট সময়ে শুরু হয় বোর্ড পরীক্ষা। সকল ছাত্রছাত্রী এদিনের পরীক্ষায় উপস্থিত ছিল। এ সম্পর্কে বলতে গিয়ে চন্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রধান শিক্ষক মলসম থাঙ্গা রুকুম বলেন, যথাসময়ের মধ্যে ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা হলে উপস্থিত হয়েছে এবং এদিনের পরীক্ষা সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিল। পরীক্ষাও চলছে নির্বিঘ্নে। আজকে আমাদের বোর্ডের পরীক্ষা 4 তারিখ বেঙ্গলি সমস্ত ক্যান্ডিডেট সবাই উপস্থিত। যে এডিসি এলাকাতে যে বন এটাতে ছুটি, এটাতে আমাদের ছেলে মেয়েদের পরীক্ষাতে কোনো অসুবিধা হয় না, সবাই উপস্থিত। এডিসি এলাকার সব স্টুডেন্ট এসেছে? হ্যাঁ, এডিসি স্কুল থেকে সব স্টুডেন্ট এসেছে। সব যথাসময়ে পরীক্ষাও শুরু হয়েছে? হ্যাঁ, যথাসময়ে পরীক্ষা শুরু হয়েছে। 12টায় পরীক্ষা, যেটা যথাসময়ে। কতজন স্টুডেন্ট পরীক্ষা দিতে আছে এটা কোনো নির্দিষ্ট? আজকে পরীক্ষার্থী আমাদের 12 পরীক্ষার্থীর সংখ্যা ছিল 516 জন, কিন্তু সেনারনল ইংলিশ মিডিয়াম বাংলায় সাবজেক্ট না থাকাতে যে সেনারনলে 150 জন স্টুডেন্ট, শুধু সেনারনল স্টুডেন্টরা আজকে পরীক্ষাতে আসলাম। রক্তদান মহৎদান এই স্লোগানকে সামনে রেখে রক্তদানে এগিয়ে এসেছে বিভিন্ন ক্লাব সংগঠন। সোমবার আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে জওহরনগর স্থিত কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের পৌরকর্তা গোপাল সূত্রধর, অতিরিক্ত জেলা শাসক বিবেক এইচ.ভি, কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আর.এন. ঘোষ, সম্পাদক সন্তু ঘোষ, কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী, উত্তম অধিকারী সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে 20 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মঞ্চে অনুষ্ঠান শেষে অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন। एज ए गुड सिटीजन हमारा भी कुछ दायित्व होता है, तो वो दायित्व ये है कि जो दूसरे हमारे जो भाई है और दूसरे जो बहनें हैं सिटीजन्स है, तो उनका जो मेडिकल सिचुएशन रहता है, वो जो इमरजेंसी टाइप रहता है, उसमें हमारा क्या रोल होगा। तो इसके ऊपर ऑनरेबल सीएम इज आल्सो वेरी वेरी कंसर्न्ड अबाउट दिस एंड वी ऑलवेज सजेस्ट ऑल द ऑफिसर्स, ऑल द डिपार्टमेंट्स टू conduct as many blood camps as possible, क्योंकि
क्योंकि जो इमरजेंसी सिचुएशंस रहता है वहाँ पे जो हमारे सिटीजन्स रहते हैं तो उनके लिए जितना सहायता उतना हो सके, तो इसी को लेकर आज एक कॉन्ट्रैक्टर एसोसिएशन ने जो ब्लड कैंप ऑर्गेनाइज রান ফর নেশন রান ফর মোদি এই স্লোগানকে সামনে রেখে গোমতী জেলা ভিত্তিক মহিলা মোর্চার উদ্যোগে উদয়পুর শহরে অনুষ্ঠিত হয় এক মিছিল। মিছিলটি উদয়পুর জামতলা থেকে শুরু করে গোটা শহর পরিক্রমা করে আবার জামতলাতে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, গোমতী জেলার মহিলা মোর্চার সভানেত্রী শুক্লা মজুমদার সহ গোমতী জেলার সবকটি মহকুমা মহিলা মোর্চার নেতৃত্বরা। মিছিল শেষে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার বলেন, সারা রাজ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের জন্য যে সমস্ত কর্মসূচি হাতে নিয়ে কাজ করেছেন, এজন্য আজকের রাজ্যের সবকটি জেলাতে এরকম ধন্যবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই রাস্তার মুখে আছি এবং এখান থেকে আমাদের একটি ম্যারাথন দৌড় হবে। আমাদের কর্মসূচি হচ্ছে গিয়ে 3 দিন ব্যাপী পুরো ভারতবর্ষতে 4, 5, 6 মহিলা মোর্চার নেতৃত্বে 3টি বড় প্রোগ্রাম সংগঠিত হবে। তো আজকের প্রোগ্রামটি হচ্ছে গিয়ে জেলা ভিত্তিক ত্রিপুরা রাজ্যের 10টি জেলার মধ্যে আজকে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন ইতিমধ্যে আমি রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে একটা কর্মসূচি শুরু করে দিয়েছি। এখন আমি গোমতী জেলার মধ্যে আছি। তো এখানে যে কর্মসূচিটি হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি মোদিজির নেতৃত্বে মোদিজিকে একটা ধন্যবাদ সূচি দেওয়ার এই 3 দিনের প্রোগ্রাম। কেননা আমরা সবাই জানি 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে এই 4 জন বাংলাদেশি নাগরিক এমবিবি বিমানবন্দরে ঘোরাফেরা করছিল। তাদের এই ঘোরাফেরার কারণে সন্দেহ সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের পরিচয়পত্র খতিয়ে দেখেন। এরপর পুলিশ তাদেরকে আটক করে এয়ারপোর্ট থানায় নিয়ে আসে। ধৃত বাংলাদেশের মধ্যে 1 জন পুরুষ এবং 3 জন মহিলা। 4 জন বাংলাদেশি নাগরিক এমবিবি এয়ারপোর্টের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এই খবর পেয়ে আমরা সেখানে যাই এবং গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তাদের ডকুমেন্টস ভেরিফাই করে জানতে পারি যে তারা বাংলাদেশি নাগরিক। তখন আমরা তাদেরকে আটক করে এয়ারপোর্ট থানাতে নিয়ে আসি এবং আমরা ওদের এগেইনস্টে একটা কেস রেজিস্টার করেছি। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্য ত্রিপুরা ব্রিক্স ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সহসভাপতি বিশ্বজিৎ রায়কে। সংবর্ধনা পেয়ে তিনি রীতিমতো অভিভূত। প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার। তিনি জানিয়েছেন আগামী দিনে ইটভাটাগুলোর সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সঙ্গে। আমি খুব আনন্দিত এবং রাজ্যের যে ব্রিকফিল্ড ওনার আমাকে আজকে সম্বর্ধনা দিচ্ছে, সেই আনুষ্ঠানিক যে অনুষ্ঠান, এতে আমি খুব আনন্দিত এবং নিজেকে গর্বিত। আজকে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক সাহাজি, উনি সার্বিক চিন্তা করে আমাকে ভাইস চেয়ারম্যান করেছেন। আমি কথা দিয়ে যাচ্ছি, রাজ্যের ইটভাটাগুলির যে পরিস্থিতি, সে বিষয় নিয়ে আমি পরবর্তী সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি বিস্তারিত আলাপ আলোচনা করব। সেক্রেটারি এবং যে কমিটি যারা আছেন তাদেরকে সাথে নিয়ে আমি রাজ্য সরকারের সাথে বসে আলাপ করব কীভাবে ভাটাগুলি স্মুথলি চলে। বিভিন্ন সমস্যা আপনারা যেহেতু আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার গন্ডাছড়া মহকুমার শক্তি প্রদর্শন করল শরিক দল আইপিএফটি। এদিন একটি মিছিল সংগঠিত করে আইপিএফটির কর্মীরা গন্ডাছড়া মহকুমার মৎস্য দপ্তরের কার্যালয় থেকে শুরু হয় মিছিলটি। এই মিছিলটি শেষ হয় গন্ডাছড়া বাজারে। সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় 162 পরিবারের 440 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আইপিএফটির পতাকা তলে সামিল হয়। দল ত্যাগীদের বরণ করে নেন গন্ডাছড়া মহকুমার আইপিএফটি সভাপতি প্রেম সাধন ত্রিপুরা সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা। 4 তারিখ মার্চ 2024 তারিখ আমাদের দলাই ডিস্ট্রিক্ট কমিটির তরফ থেকে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস আজকে 2009 সালে এই প্রার্থী প্রতিষ্ঠা হয়েছিল
স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এবং আজকে 16তম রান ফর নেশন, রান ফর মোদি এই স্লোগানকে সামনে রেখে সোমবার কৈলাসহর মহকুমার ঊনকোটি জেলা ভিত্তিক এক র্যালি অনুষ্ঠিত হয়। এ র্যালির উদ্যোক্তা ঊনকোটি জেলা মহিলা মোর্চা। র্যালির নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলা মহিলা মোর্চার সভানেত্রী রুমা মজুমদার, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়, মহিলা মোর্চার জেলা কমিটির সাধারণ সম্পাদিকা চিত্রা সিনহা প্রমুখ। এ র্যালিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।